প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলকে ভোট দেওয়া মানেই মুসলিম ঘরে নিজের মেয়ের বিয়ে দেওয়া, বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁর। আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজের সংখ্যা বেড়ে হলো 25, উদ্ধার 8টি ঝলসানো দেহ। সুপ্রিম কোর্টে গিয়ে কি আরও ঘেটে গেল, 1.5 কোটির কাছে শুনানির নোটিশ যাচ্ছে। দিদি ইডিকে হারিয়েছেন, পেনড্রাইভের পেন ভুলতে পারছেন না বিজেপি, কলকাতায় এসে বললেন অখিলেশ। এসআইআর আবহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা, জাতীয় স্তরে বিরোধিতাকে সমার্থক করে তোলাই লক্ষ্য তৃণমূলের নেত্রীর। নন্দীগ্রামে সমবায় দখল করে তৃণমূলের তাণ্ডব, জবাব দিলেন শুভেন্দু, দেখুন। অবৈধভাবে ভারতে প্রবেশ করে 2 বছরের বেশি সময় ধরে বসবাস, সীমান্ত থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। বিরিয়ানি নিয়ে বচসা, টিকিয়াপাড়ায় 2 গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি, পড়ল মুহুর্মুহু বোমা। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক, হইচই শান্তিপুরে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মাতঙ্গিনী হলেন মান্থাগিনী, বাঙালির প্রতি অবহেলা, সরব তৃণমূল। উড়ানের পরে বিপর্যয়, আমেরিকায় ভয়ঙ্কর তুষারঝড়ের মাঝেই ভেঙে পড়ল বিমান, মৃত 8 জন। অহেতুক মাথা ঘামানো বন্ধ করুন, সেলিমকে তোপ কংগ্রেসের, জোট কি তাহলে হচ্ছে না? মৃত্যু 3 জনের, নিখোঁজ আরও 3। কেন 12 ঘন্টার লড়াইয়েও বশ মানছে না আনন্দপুরের আগুন? হিঙ্গলগঞ্জে পরিবারের 3 জনের নামে এসআইআর শুনানির নোটিশ আসায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু। সরস্বতী বিসর্জনে তুমুল অশান্তি, চলল ইট বৃষ্টি থেকে লাঠিচার্জ, 2 ক্লাবের সংঘর্ষে রণক্ষেত্র কৃষ্ণনগর। আরও এক কেলেঙ্কারি, 72 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে মমতার সরকার ফেলার রূপরেখা অভিজিতের, সঙ্গী রাজন্যা। বন্দে ভারত স্লিপারে চালু হতে পারে আমিষ খাবার, রেলমন্ত্রীকে সমস্যা জানান সুকান্ত, মিলেছে আশ্বাস। নন্দীগ্রামে ভিড়ের চাপে ভাঙল সেবাশ্রয় ক্যাম্পের গেটের একাংশ, জখম 3। ফিলিপিন্সে 350 যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি, মৃত অন্তত 15 জন। শিক্ষিকা খুনে উত্তপ্ত তমলুক, হোটেলে ভাঙচুর, বাবার দাবি ছক কষে স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েকে। বিজেপি বিধায়কের গাড়ি আটকে ইট ছোড়ার অভিযোগ, খুনের হুমকি, আঙুল তৃণমূলের দিকে, বাঁকুড়ায় তুঙ্গে তরজা। হিন্দু ঘরে ধ্বজা লাগাও, নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরই বিভাজনের রাজনীতি শুভেন্দুর। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের স্বাস্থ্য পরীক্ষা, অভিষেক পন্থী রুজিয়ার ঘুরে দেখলেন দোতলা শিবির, কোনো অবদান নেই। নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেন্দুর কটূক্তি, পাল্টা জবাব তৃণমূলের। হোটেলে মধুচক্র, এলাকায় গাঁজা মদের ঠেক, ঝাঁটা লাঠি নিয়ে জাতীয় সড়ক অবরোধ মহিলাদের। ঢাকার পুলিশ প্রধান সহ 3 জনকে ফাঁসির সাজা ঘোষণা। খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্চি আবাসনের 3 তলায় লেলিহান শিখা, প্রাণ ভয়ে ঘর ছাড়লেন বাসিন্দারা। জঙ্গল থেকে উদ্ধার শিশুকন্যার নাম বনশ্রী, ঠিক কী ঘটেছিল শিউরির অরণ্যে? সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে? নির্ধারিত সীমা ছাড়ালেই দিতে হবে জরিমানা। ম্যাচের মাঝেই মেক্সিকোয় বন্দুকবাজের হামলা, ঘটনায় মৃত 11 এবং আহত অনেকে। তৃণমূল হারার আতঙ্কে ভুগছে খাস কলকাতায় বিজেপির সভামঞ্চে আগুন লাগানোর ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু। এক আগুন নেভেনি, ফের আর এক আতঙ্ক, আনন্দপুরের পর মল্লিক বাজারে 4 তলা ভবনে অগ্নিকাণ্ড। প্রশাসনের নজরে কবে আসবে এই অভিশপ্ত ঠিকানা? জরাজীর্ণ ঘরে মৃত্যুর প্রহর গুনছেন অসহায় মা ও মেয়ে। খুব চাপ, তাই দিদির পরীক্ষার ফি নিয়ে চেল করতে চলে গেল কিশোর, 2 দিন পর ধরা পড়ল গোয়ার বিচে। সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ফের উত্তপ্ত কৃষ্ণনগর, মধ্যরাতে ব্যাপক ইট বৃষ্টি, লাঠিচার্জ পুলিশের। সংবিধানকে নীরব আঘাতে ভেঙে ফেলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে কড়া বার্তা দিলেন অভিষেক।
সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল। রাজস্থানে বাজেয়াপ্ত 10,000 কেজি বিস্ফোরক। নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 8, উদ্ধার একের পর এক ঝলসানো দেহ। ফের নামছে রাতের পারদ, শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে। বাংলায় কি শীত ফিরছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে নিখোঁজের সংখ্যা হু হু করে বাড়ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত 25 জন নিখোঁজ শ্রমিকের পরিবার স্থানীয় থানায় মিসিং ডায়েরি নথিভুক্ত করেছে। সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সংখ্যা 16 থাকলেও সন্ধ্যার পর বেড়ে দাঁড়ায় 25। থার্মোকলের গুদাম এবং মোমো কারখানার ভেতরে আগুন নিভে যাওয়ার পর ধোঁয়া কমে গেলে সোমবার বিকেল থেকে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি শুরু করে দমকল ও পুলিশ। একের পর এক মৃতদেহ সেখান থেকে ঝলসানো অবস্থায় উদ্ধার হয়। কোনো মৃতদেহ চেনা যাচ্ছে না। মৃত্যুপুরী আনন্দপুরের অগ্নিকাণ্ড স্থল থেকে মোট 8টি মৃতদেহ সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে। বাকি ধ্বংসস্তূপ সরানোর জন্য সেখানে হাজির হয়েছে জোরালো আলো লাগানো একাধিক পেলোরা। বাকি ধ্বংসস্তূপ সরানো হলে সেখানে নিখোঁজ শ্রমিকদের মৃতদেহ আছে কিনা তল্লাশি করে দেখবে দমকল ও পুলিশ। সোমবার বিকেলে এই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা। মৃতদেহগুলিকে প্রথমে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহগুলি থেকেও ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবে পরীক্ষার জন্য। কি করে আগুন লাগলো এবং মৃত্যু কিভাবে হলো তা জানতে তদন্ত শুরু হয়েছে। যত সময় যাচ্ছে সোমবার বিকেলের পর থেকে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ থেকে আটকে থাকা ঝলসা যাওয়া একের পর এক শ্রমিকের দেহ উদ্ধার হচ্ছে। সোমবার বিকেলে প্রথমে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে আসে পুলিশ নরেন্দ্রপুরের অগ্নিকাণ্ড স্থল থেকে। এরপর একের পর এক ঝলসে যাওয়া দেহ কাপড়ে মুড়িয়ে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ শ্রমিকদের পরিবারগুলি স্থানীয় থানায় নিখোঁজের ডায়েরি লিপিবদ্ধ করেছে। তবে স্থানীয়দের দাবি আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে। বারুইপুরের এসপি শুভেন্দু কুমারের নেতৃত্বে মৃতদেহগুলি ব্যাগে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, আরও 3টে মৃতদেহ উদ্ধার হয়েছে। পরে আরও 2টি মৃতদেহ উদ্ধার হয়। সকালে আরও 3টি মৃতদেহ উদ্ধার হয়েছিল আগেই। থার্মোকলের গুদাম ও মোমো কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 8। মোট 25 জন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন একাধিক শ্রমিকের পরিবার। আনন্দপুরের ভয়াবহ আগুনে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ঠিকাদার সন্দীপ মাইতি। সন্দীপের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় তার পরিবার। রবিবার গভীর রাতে আগুন লাগে আনন্দপুরের একটি নামজাদা মোমোর কারখানায়। বাংলায় এসআইআর নিয়ে কিছু প্রক্রিয়াগত প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর সর্বোচ্চ আদালতের নির্দেশে শনিবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে আদালতের নির্দেশের আগে যত সংখ্যক ভোটারের কাছে নোটিশ যাওয়ার কথা ছিল, সুপ্রিম কোর্টের রায়ের পর তার চেয়ে বেশি সংখ্যক ভোটারের কাছে হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে। কারণ যেসব ছোটোখাটো অসঙ্গতি সিইও দপ্তর ঘরোয়াভাবে ঠিক করে ফেলেছিল, এখন সেগুলোও খাতায় কলমে বা সাদা কালোয় রাখতে চাইছে নির্বাচন কমিশন, যাতে সবটাই সুপ্রিম কোর্টের নজরে রাখা যায়। কিন্তু তা করতে গিয়ে যেভাবে নোটিশের বহর বেড়ে যাচ্ছে তা যুযুধান দুই শিবিরকেই ভাবাচ্ছে। তৃণমূলের একাংশ নেতা মনে করছেন, নির্বাচন কমিশন যত বেশি সংখ্যক মানুষকে নোটিশ পাঠাবে তত বেশি সংখ্যায় ভোটার রুষ্ট হবে এবং তাতে শাসক দলের লাভ হবে। আবার বিজেপি আশা করছে এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির গোটা ব্যাপারটা সর্বোচ্চ আদালতের টেবিলে থাকবে। সুতরাং কমিশনের ঘাড়ে দোষ চাপিয়ে তৃণমূলের রাজনীতি করার ও ভোট লুট করার আগাম কৌশল বানচাল হবে। কমিশনের হিসেব বলছে, সোমবার পর্যন্ত শুনানিতে হাজির হয়েছেন 34,30,532 জন ভোটার। তবে তাদের মধ্যে যদি নথি যাচাই সম্পূর্ণ হয়েছে তাদের মাত্র 15,12,755 জনের ক্ষেত্রে। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিরোধী শিবির, বিশেষ করে বিজেপি নেতৃত্বের মধ্যে দৃশ্যত স্বস্তি ও আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূলে কংগ্রেসের অভিযোগ, বিজেপির চাপেই কোটি কোটি সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে ফেলছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নামে কমিশন নিজেরাই নিজেদের লজিক হারাচ্ছে। এই সিদ্ধান্তের রাজনৈতিক জবাব আগামী নির্বাচনে দেওয়া হবে বলে হুঁশিয়ারি শাসক দলের।
সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। সেই উপলক্ষেই এই সফর। যদিও তার আগমন ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো বৈঠক হয় কিনা তা নিয়েই জল্পনা চলছে। কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তার বক্তব্যে উঠে আসে আইপ্যাক ইডি অভিযানের পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। অখিলেশের মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের পেন ভুলতে পারেনি। আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মতো স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তার কথায় বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না, তাই এখন তাদের একমাত্র লক্ষ্য সম্মানের সঙ্গে হার স্বীকার করা। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না। এদিন শুধু বাংলার রাজনীতি নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান। তার দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে আরও বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অখিলেশের বক্তব্য অনুযায়ী বাংলায় যদি প্রায় 1 কোটি নাম বাদ পড়ে থাকে, তবে উত্তরপ্রদেশে সেই সংখ্যা 4 কোটির কাছাকাছি। পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয় 4ই নভেম্বর। ওই দিনই কলকাতায় মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভা থেকে অভিষেক বলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল। সেই আবহেই সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বৃত্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি দিল্লি যাচ্ছেন। আগামী 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে মঙ্গলবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। মমতা কবে দিল্লি যাবেন তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কারো কারো বক্তব্য, সংসদের অধিবেশন চলাকালীনই মমতা দিল্লি সফরে যেতে পারেন। তাতে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও সংসদে তার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। আবার কারো কারো বক্তব্য, এসআইআর সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই দিল্লি যেতে পারেন মমতা। যখনই যান, মমতার মূল উদ্দেশ্য থাকবে একটাই, এসআইআর নিয়ে রাজ্যে যা চলছে তাকে সর্বভারতীয় স্তরে তুলে ধরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ আরও ধারালো করা। পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল 4ই নভেম্বর। ওই দিনই কলকাতার রাস্তায় মিছিলে হেঁটেছিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনের সভা থেকে অভিষেকই প্রথম বলেছিলেন, নেত্রীর অনুমতি নিয়ে বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাব। তারপরেও একাধিকবার অভিষেক এই কথা বলেছেন। সোমবার ঘনিষ্ঠ বৃত্তের আলোচনায় নিজের যাওয়ার কথা জানিয়ে দিলেন মমতা স্বয়ং। গাংনাপুর থানার পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক সহ 2 ভারতীয় দালাল গ্রেপ্তার। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গাংনাপুর থানার পুলিশ দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাংনাপুর গ্রামে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিক সহ 2 জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম প্রসেনজিৎ মণ্ডল। তিনি বাংলাদেশ খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতালমারি থানার কৌরমণি এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রায় 2 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিলেন। রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তিনি গাংনাপুর থানার এলাকায় আসেন। এই কাজে তাকে সাহায্য করছিল 2 ভারতীয় দালাল। তারা হলেন সন্দীপ মণ্ডল, উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার বাসিন্দা, এবং অনুপ কুমার মল্লিক, গাংনাপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। ঘটনায় গাংনাপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 3 জনকেই গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হচ্ছে। ভারতীয় 2 দালালকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে পুলিশি অভিযান চলছে।
অন্যদিকে 11 বছরের মেয়েকে যৌন হেনস্থা করল ষাটোর্ধ্ব প্রতিবেশী, যে হয়তো জন্ম থেকেই এই নাবালিকাকে দেখছে। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ জামালদহ অঞ্চলে। অভিযোগ, ওই নাবালিকা নদীর ধারে খড়ি আনতে গিয়েছিল। সে সময় ধারালো অস্ত্র দেখিয়ে হাত মুখ চেপে ধরে যৌন হেনস্থা করে প্রতিবেশী পৌর। সেই সময় প্রতিবেশী এক গৃহবধূর নজরে আসতেই তিনি নির্যাতিতাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা নির্যাতিতার পরিবারের সদস্যরা জানলেও অভিযুক্ত ব্যক্তির হুমকির জেরে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে পারেননি নির্যাতিতার বাবা। জীবনে ভাত, ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। এক সিনেমায় বলেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খুব ভেবেচিন্তে বাঙালি পেটুকদের কথা মাথায় রেখেই সংলাপ লেখা হয়েছিল। তা বলার অপেক্ষা রাখে না। বিরিয়ানি, বিশেষ করে কলকাতা বিরিয়ানি, প্রত্যেক বাঙালির কাছে একটা ইমোশন। সেই ইমোশনে আঘাত লাগলে ঠিক কতদূর পর্যন্ত কেউ যেতে পারে তা প্রমাণ করল টিকিয়াপাড়ার ঘটনা। রবিবার রাতে বিরিয়ানি কেনা নিয়ে বচসা হয় টিকিয়াপাড়ার একটি দোকানের সামনে। ক্রমেই তর্ক বিতর্কতে পরিস্থিতি উত্তপ্ত হয়। রাতভর চলে বোমাবাজি, দুজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পড়ে পুলিশ এলাকায় পৌঁছায়, নামানো হয় র্যাফও। বোমাবাজির নেপথ্যে কারণ শুনে তাজ্জব স্থানীয়রা। বিরিয়ানি নিয়ে এমন পরিস্থিতি হতে পারে কল্পনাও করতে পারছেন না তারা। অনেকেই বলছেন বিরিয়ানি তো, তার জন্য বোমাবাজি। জানা যাচ্ছে বিরিয়ানি কেনা নিয়ে এলাকারই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি বিগড়ে যায়। হাতের বাইরে চলে গেলে এলাকারই কেউ পুলিশে খবর দেন। কারা এই ঘটনায় যুক্ত তা এখনও জানা যায়নি। বিরিয়ানির দোকানের তরফে কিছু বলা হয়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রসঙ্গত, বিরিয়ানি নিয়ে এমন আরেক ঘটনা কিছুদিন আগে সামনে এসেছিল। এক যুবক বিরিয়ানি বেশি খেয়ে নেওয়ার জন্য স্ত্রীর মাথা দেওয়ালে ঠুকে দেন। পরে তরুণী গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন এবং সে নিয়ে তদন্তে নেমে চমকে যান আধিকারিকরা। বিরিয়ানি এত বড় কোনো ঝামেলার কারণ হতে পারে না তা বুঝে উঠতে পারছিলেন না। হাতে লাঠি, কাঁধে ব্যাগ নিয়ে 40 ফুট উপরে কদম গাছের ডালে বসে যুবক। খাবারের প্রলোভন দিয়ে নামানো হয় যুবককে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর প্রাইমারি স্কুলের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী। কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় 40 ফুট উঁচুতে কদম গাছের ডালে বসে থাকতে দেখা যায় এক যুবককে। তবে ওই যুবক গাছে কখন উঠেছেন জানেন না কেউ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে একটা জামা পরে থাকতে দেখেন। পরে উপরে তাকিয়ে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তারা। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলেও পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর কাজের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল বাহিনীর কর্মীরা যুবক কদম গাছ থেকে 40 ফুট উপর থেকে নিচে নামায় স্বস্তি ফিরে পান। দীর্ঘক্ষণ ধরে ওই যুবককে নিচে নামিয়ে নিয়ে আসা নিয়ে যে টানটান উত্তেজনা পর্ব ছিল তা অবসান ঘটে।